নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রোটারি স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা বেগম, বিষয় বাংলা দ্বিতীয় পত্র। আজ আমার পাঠের বিষয় হচ্ছে সমাস। আমার পাঠের বিষয় হচ্ছে সমাস। আমি জানি সমাস শব্দটি শুনলেই তোমাদের কাছে খুব ভয়ঙ্কর কিছু মনে হচ্ছে, তাই না? তো তোমরা ক্লাস নবম শ্রেণীতে নতুন এবং সমাসটিও অনেকটাই তোমাদের কাছে নতুন, একটু কঠিন মনে হওয়াটাই স্বাভাবিক। আর একটা কথা আছে যে সমাস শিখতে লাগে 6 মাস, মোটেও না। তোমরা মনোযোগ দিবে, মনোযোগ দিয়ে পাঠটি শুনবে এবং একটু পড়াশোনা করবে, তাহলে তোমাদের কাছে খুব সহজ মনে হবে। মোটেও 6 মাস লাগবে না। আরেকটি সুখের সংবাদ হচ্ছে এই যে এবারের নতুন বই, এই নতুন বইটি কিন্তু সমাস বিষয়টিকে একটু সংক্ষিপ্ত আকারে প্রকাশ করেছে। আমি দেখলাম যে আগে 6 রকমের সমাস শিখতে হতো এবং বিরাট আঙ্গিকে সেটি বিবরণ ছিল। এখন কিন্তু সমাসকে 4 ভাগে ভাগ করে সংক্ষিপ্ত আঙ্গিকে তোমাদের পাঠ্য করে দিয়েছে নতুন বইতে। এটি তোমাদের জন্য একটি ভালো খবর। তোমাদের কাছে সমাসটি অনেক বেশি সহজ মনে হবে। তারপরেও তোমরা একটু বেশি মনোযোগ দিও সমাসটির প্রতি, তাহলে খুব দ্রুত তোমরা সমাসটি আয়ত্ত করতে পারবে, আমি আশা রাখছি। তো আমি কথা বাড়াচ্ছি না, দেখো আজকের পাঠ সমাস। আমরা এর আগে গত কয়েকটি ক্লাসে আমরা পড়িয়েছি সাধিত শব্দ। শব্দ 2 রকম, একটি হচ্ছে মৌলিক শব্দ আর হচ্ছে সাধিত শব্দ। সাধন করা হয়েছে বা আমরা তৈরি করি, বিভিন্ন ভাবে তৈরি করি। উপসর্গ, প্রত্যয়, সন্ধি, নানান ভাবে আমরা সাধন করে থাকি, শব্দ তৈরি করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকের আমাদের পাঠ সমাস। এটিও হচ্ছে সাধিত শব্দ, মানে আমরা তৈরি করি। আমরা আমাদের সুবিধা মতো আমরা শব্দকে আমরা যে তৈরি করি সেটি হচ্ছে সাধিত। সমাস কি? সমাস হচ্ছে পাশাপাশি অবস্থিত একাধিক পদ পরস্পর সম্পর্কযুক্ত, সম্পর্ক থাকতে হবে, একটির সাথে আরেকটি সম্পর্ক থাকতে হবে, পাশাপাশি অবস্থিত হইতে হবে। এক পদে পরিণত করাকে সমাস বলে। তাহলে মোট কথা হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদের একপদীকরণকেই সমাস বলে। আমরা বোর্ডে দেখব যে কিভাবে একাধিক পদকে আমরা সংক্ষেপে এক পদ করে ফেলি। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে সমাস শব্দের অর্থ কিন্তু সংক্ষেপ, সংক্ষিপ্তকরণ। একাধিক পদকে আমরা সংক্ষেপে এক পদে পরিণত করব, এটি হচ্ছে সমাস। যেমন রাজা সিংহাসনে বসে আছেন, তো এই যে সিংহাসন একটি পদ, এটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়ায়? রাজা সিংহ চিহ্নিত আসনে বসে আছেন। এটিকে আমরা সংক্ষিপ্ত করে বলছি রাজা সিংহাসনে, সিংহ চিহ্নিত যে আসন না বলে আমরা বলছি সিংহাসনে বসে আছেন। তাহলে কি হচ্ছে? আমাদের লেখাটা সংক্ষিপ্ত হয়েছে, কয়েকটি পদ মিলে একটা মাত্র পদে পরিণত হয়েছে। আমাদের বলার সময় আমরা আরাম বোধ করছি সংক্ষিপ্ত হওয়ার কারণে, শুনতে ভালো লাগছে, শ্রুতি মধুর যাকে বলে। এটি হচ্ছে সমাসের উদ্দেশ্য, সংক্ষেপ করা, শ্রুতি মধুর করা, বলতে সহজ, শুনতে সহজ, সবকিছুই সুন্দর হয় এই সমাসের কারণে। তো এখানে তোমাদের বই অনুযায়ী আমি 2টো উদাহরণ দিয়েছি। দেখো, একটি বাক্য আছে, বাক্যটি এরকম যে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক পরীক্ষার সময় সংক্রান্ত সূচি
স্কুল ও কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই যে বাক্যটি, এই বাক্যটি থেকে আমরা আন্ডারলাইনকৃত অংশটুকু দেখে নাও। আমরা এগুলোকে সংক্ষিপ্ত করব, মানে সমাসে আবদ্ধ করব। পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এটি বাক্যটি বেশ বড়, শুনতে বলতে ভালো যাচ্ছে না, এই জন্য আমরা এটিকে যেখানে যেখানে সম্ভব সংক্ষিপ্ত করব। পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, আমরা বলতে পারি পরীক্ষা নিয়ন্ত্রক। সহজ হয়ে গেল, সংক্ষিপ্ত হয়ে গেল, শুনতে ভালো লাগছে, বলতে ভালো লাগছে। সময় সংক্রান্ত সূচি, এটাকে আমরা বলছি সময়সূচি। পরীক্ষা নিয়ন্ত্রক, সময়সূচি, স্কুল ও কলেজে, স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাইলে আমরা তিনটি সমাস এই বাক্যের মধ্যে পাচ্ছি। একটি হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রক, সময়সূচি, স্কুল কলেজ। আমরা সমাস কাকে বলবো? সংক্ষিপ্ত রূপটিকে বলবো সমাস। সমাসকে ভাঙলে আমরা একাধিক যে পদগুলো পাই সেগুলিকে কি বলে জানো তো? সেগুলোকে বলে সমস্যমান পদ। যেমন পরীক্ষা নিয়ন্ত্রক, এটাকে ভাঙলে আমরা কি পাই? পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক। এখানে তিনটি পদ আছে। এই তিনটি পদই হচ্ছে প্রত্যেকটা এক একটি সমস্যমান পদ। সমস্যমান পদ, সমস্যমান পদ। আর এটির সংজ্ঞা কি? সমাসকে ভাঙলে আমরা যে পদগুলো পাই সেগুলো হচ্ছে সমস্যমান পদ। তারপর পরীক্ষা নিয়ন্ত্রকটা কি? সমাস। সমাসের আরো দুইটা নাম আছে, সমাসবদ্ধ পদ, সমস্ত পদ। আমরা সমস্যমান চিনলাম, তারপর আমরা সমাস, সমস্ত পদ এবং সমাসবদ্ধ পদ জানলাম। তো এই যে সমাস, এটি আরেকটি অংশ আমরা বলতে পারি। যেমন আমি তোমাদের বলেছিলাম, রাজা সিংহ চিহ্নিত যে আসনে তাতে বসে আছে। সিংহ চিহ্নিত যে আসন, এটা কিন্তু আমরা একটা বাক্য হিসেবেও দেখতে পারি। এই বাক্যটির নাম সমাস ভাঙলে যে বাক্য পাওয়া যায়, পদ অথবা কখনো কখনো সেটি বাক্যের আকৃতি হয়। যেমন সিংহ চিহ্নিত যে আসন, এটিকে আমরা একটা বাক্যও বলতে পারি। তো এই বাক্যটিকে বলে ব্যাস বাক্য। মানে সমাসকে বিশ্লেষণ করলে আমরা যে পদ পাই সমসমান পদ, সমাসকে ভাঙলে আমরা যে বাক্যটি পাই ব্যাস বাক্য। ব্যাস বাক্য, ব্যাস বাক্য। তাহলে আমরা এটির আরেকটি নাম আছে, এটির আরেকটি নাম হচ্ছে বিগ্রহ বাক্য। আমরা সমাস কাকে বলে জেনে জানলাম, সমসমান পদ জানলাম, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য জানলাম। আবার সমাসের অংশটি হচ্ছে দুটি ভাগ আছে, পূর্বপদ এবং পরপদ। পূর্বের অংশটিকে বলে পূর্বপদ, পরের অংশটিকে পরপদ। যেমন পরীক্ষা নিয়ন্ত্রক, এখানে দুইটা অংশ। পরীক্ষা হচ্ছে পূর্বপদ আর এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ বা উত্তর পদ। এই হচ্ছে সমাস নিয়ে আমাদের পরিচিতি, সমাস শব্দের পরিচিতি। এখন আমরা আসি সমাসের প্রকারভেদ। সমাস হচ্ছে 4 প্রকার: দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি। আজকে আমরা আজকের ক্লাসে আমি শুধুমাত্র পরিচিতিটাই নেব। পরিচিতিটা সম্পর্কে তোমাদের পাঠদান করব। মোট কথা সমাস এবং তার প্রকারভেদের সাথে আজকে জাস্ট আমাদের পরিচয় হবে। এরপরে আমি আরো 3টি ক্লাস নেব
বিস্তারিত আলোচনার জন্য। আমি আশা করছি আমার সুপ্রিয় শিক্ষার্থী তোমরা কোনো ক্লাস মিস দেবে না এবং মনোযোগের সাথে প্রতিটি ক্লাস ফলো করবে, তাহলে মাত্র 4টি ক্লাসে তোমরা সমাস আয়ত্ত করতে পারবে, এটাই আমার আশা। তো প্রকারভেদ হচ্ছে দ্বন্দ্ব। দ্বন্দ্ব হচ্ছে যে সমাসের পূর্বপদ, তোমরা তো জেনেছ পূর্বপদ এবং পরপদ কি। পূর্বপদ এবং পরপদ দুটিরই অর্থ প্রধান। আমার প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু যে কোনো বিষয়ের প্রকারভেদ করে থাকি, কোনো না কোনো বিষয়কে নির্দেশ করে, কোনো না কোনো কিছুর উপর ভিত্তি করে আমরা প্রকারভেদ করে থাকি। এই যে সমাসের প্রকারভেদ করা হয়েছে, এটির ভিত্তি হচ্ছে অর্থ প্রাধান্য। অর্থ প্রাধান্যের উপর ভিত্তি করে এই প্রকারভেদ করা হয়। দ্বন্দ্ব সমাস হচ্ছে পূর্বপদ এবং পরপদ দুটির অর্থই প্রধান। পূর্ব ও পরপদ দুটির অর্থ প্রধান। অর্থ প্রধান, দুটির অর্থ প্রধান। যেমন আমি যদি বলি বাবা মা, বাবা মা, এখানে দেখো এটা ভাঙলে আমরা কি পাই? বাবা ও মা, এটি কিন্তু ব্যাস বাক্য, তাই না? ব্যাস বাক্য ভাঙলে আমরা যা পাই সেটি ব্যাস বাক্য। আর সংক্ষিপ্ত অংশটা হচ্ছে সমাস। তো বাবা ও মা, আমি যদি বলি বাবা মা, তোমার বাবা মাকে আগামীকাল স্কুলে আসতে বলবে। এখন দেখো এই যে বাবা মার সমাসটি আমি বললাম, এখানে তুমি কি বুঝবে? বাবা কথাটির প্রতি গুরুত্ব দিয়েছি বেশি আমি, নাকি মা কথাটির প্রতি আমি গুরুত্ব বেশি দিয়েছি? অবশ্যই সমান সমান গুরুত্ব। বাবা মা বললে সমান সমান গুরুত্ব বহন করে, পূর্বপদ এবং পরপদ দুটি সমান গুরুত্বপূর্ণ। সেরকম ছোট বড় আয় ব্যয়, লাভ লোকসান, জমা খরচ, হাত পা, এইগুলো হচ্ছে দুটিরই অর্থ প্রধান। দ্বন্দ্ব সমাসের আবার অনেক প্রকারভেদ আছে, সেগুলি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তবে সংক্ষিপ্তভাবে আমি বলছি, অনুপ দ্বন্দ্ব আছে। আমরা যখন দুটি সমাসকে, দুটি পদকে এক পদে পরিণত করি, তখন কিন্তু পদগুলোর সাথে যে প্রত্যয় থাকবে, বিভক্তি থাকবে, সেগুলি আমরা লোপ করি, বাদ দিয়ে দিই। কখনো কখনো বাদ হয় না। যেমন দেশে বিদেশে, আমি যদি বলি দেশে বিদেশে, দেশে ও বিদেশে, এখানে আমি সংক্ষিপ্ত করে বললাম দেশে বিদেশে, তাহলে কিন্তু বিভক্তি লোপ হলো না। দেশে বিদেশে, দেশে বিদেশে, দেখো এইটা দেশে, এই যে একার লোপ হয়নি, বিভক্তি লোপ হয়নি। বিভক্তি লোপ না হয়ে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে বলে অলুপ। অলুপ, অলুপ, অলুপ দ্বন্দ্ব। তো আর আরেক রকম হয়, আমরা তো এখানে দুটি পদের সংক্ষিপ্তকরণ দেখিয়েছি। এরপরে আরো যতগুলো বললাম, আয় ব্যয়, জমা খরচ, ছোট বড়, লাভ লোকসান ইত্যাদি ইত্যাদি, যত দ্বন্দ্ব সমাস আছে সেগুলি আসলে বেশিরভাগই হচ্ছে দুটি পদের মধ্যে হয়, কিন্তু বেশিও হয়। একটা 3টি হতে পারে, 4টি হতে পারে। যেমন সাহেব বিবি গোলাম, সাহেব বিবি এবং গোলাম, এটিকে সংক্ষেপ করলে সাহেব বিবি গোলাম। এখানে কিন্তু 3টি পদে একত্রীকরণ হয়েছে, তাই না? এটাকে বলে বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব, বহু পদ মিলে দ্বন্দ্ব সমাস হলে তাকে বলে বহুপদী দ্বন্দ্ব।
তো এই হচ্ছে দ্বন্দ্ব সমাসের সংক্ষিপ্ত পরিস্থিতি। কি সেটি? পূর্বপদ এবং পরপদ দুটির অর্থ প্রধান থাকবে। এরপর আমরা 2 নম্বরটায় আসি, কর্মধারয়। কর্মধারয় হচ্ছে পরপদ প্রধান। পরপদ প্রধান। বিশেষণ যে সমাস হবে পরপদের অর্থ প্রধান থাকবে, ব্যাস বাক্যের মধ্যে সর্বনাম পদ থাকবে। পরবর্তী ক্লাসে আমি যখন বিস্তারিত পড়াবো তখন আরো বিস্তারিত আলোচনা করব। এই হচ্ছে কর্মধারয় সমাসের সংজ্ঞা। সংজ্ঞাটা কি? 3টা বিষয় আছে। কর্মধারয় সমাসের সংজ্ঞার মধ্যে 3টি বিষয় আছে। একটি হচ্ছে পরপদ প্রধান, আরেকটি হচ্ছে বিশেষ্য এবং বিশেষণের সমাস হবে, আরেকটা কথা হচ্ছে পরপদ প্রধান, বিশেষ্য এবং বিশেষণের সমাস হবে, আরেকটা হচ্ছে সর্বনাম পদ থাকবে। তুমি যখন ভেঙে ব্যাস বাক্য করবে, তৈরি করবে, তখন দেখবে ওখানে সর্বনাম যে, যিনি, যেমন, তেমন, যথা, তথা, যা, তা এরকম সর্বনাম পদ থাকবে। আচ্ছা, এখন একটা উদাহরণ আমি একটু আগে যেটি বলেছি, যেমন সিংহাসন। সিংহাসন শব্দটি হচ্ছে কর্মধারয়। সিংহাসন কর্মধারয় সমাস। এটির ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য হচ্ছে সিংহ চিহ্নিত যে আসন। সিংহাসন, এটি হচ্ছে ব্যাস বাক্য। সমাসকে ভাঙলে আমরা যে বাক্যটি পাই সেটি ব্যাস বাক্য। তো এই যে সিংহ চিহ্নিত আসন, এটাকে আমরা সংক্ষেপ করে বলি সিংহাসন। এখন দেখো অর্থ প্রধান বিষয়টি কেমন। এটার পূর্বপদ কি? সিংহ। পূর্বপদ হচ্ছে সিংহ, পরপদ হচ্ছে পূর্বপদ হচ্ছে সিংহ, পরপদ হচ্ছে আসন। সিংহাসন বললে আমরা কি সিংহ বুঝবো নাকি আসন? আসন মানে চেয়ার, যেখানে মানুষ বসে। রাজা বসেন। রাজা কোথায় বসেন? সিংহাসনে বসেন। তাহলে এটি তো আসনই, তাই না? এটি তো সিংহ না। তাহলে সিংহ কথাটি লাগানো কেন? এটার মধ্যে সিংহের চিহ্ন আছে। রাজা যখন বসবেন, হাতলের মধ্যে এখানে সিংহের প্রতিকৃতিটা থাকে। এই জন্যই এটার নাম হচ্ছে সিংহাসন। সিংহ চিহ্নিত আসন, সিংহের চিহ্ন দেওয়া আছে। তাহলে এটি তো আসন। আসন মানে পরপদ প্রধান। পরপদ প্রধান হলে কি হয়? কর্মধারয় সমাস। মনে থাকবে তো সুপ্রিয় শিক্ষার্থী? আমি আশা করছি তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে না। একটু মনোযোগ দিলে যে কোনো পড়া সহজ হয়ে যায়। তোমরা তো পূর্ণ মনোযোগ দিচ্ছ এবং খাতায় যা শুনছ, যা দেখছ, আমি আশা করছি তোমরা নোট করে নিচ্ছ। এবার আসি আমরা তৎপুরুষ। তৎপুরুষ কি? তৎপুরুষ হচ্ছে পরপদ প্রধান। পরপদ প্রধান। তা এটার বিশেষত্ব হচ্ছে পূর্বপদ থেকে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। পূর্বপদ থেকে বিভক্তি লোপ পেয়ে, যেমন একটা উদাহরণ নেই, গাছে পাকা। গাছ পাকা। এই যে দেখো একটা বিভক্তি আছে এখানে, গাছে পাকা। এটি কিন্তু ব্যাস বাক্য। এটি হচ্ছে ব্যাস বাক্য। এটাকে সংক্ষিপ্ত করে আমরা যখন সমাস করেছি তখন আমরা এ বিভক্তিটা লোপ করেছি। এই যে গাছ পাকা, এখানে ছিল গাছে পাকা, এখানে হয়ে গেল গাছ পাকা। এই বিভক্তিটা আমরা লোপ করেছি। কোন পদ থেকে?
পূর্বপদ থেকে। সেরকম গুরুকে ভক্তি, গুরু ভক্তি কি লোপ পেয়েছে? কে বিভক্তি লোপ পেয়েছে। তো পরবর্তীতে প্রকারভেদ সহ বিস্তারিত আলোচিত হবে ইনশাআল্লাহ। এই হচ্ছে তৎপুরুষ সমাস। এবার আসি, আচ্ছা এবার পরপদ প্রধান আমি বলেছি, গাছ পাকা কিন্তু পরপদ অর্থ প্রধান। পাকা বোঝাচ্ছে, পাকা বোঝানোর জন্যই বলেছে গাছ পাকা, মানে গাছের থেকেই ফলটি পেকে গিয়েছিল। গাছ পাকা, পাকা বোঝানোর জন্য। বহুব্রীহি, বহুব্রীহি হচ্ছে এইটা বিপরীত, দ্বন্দ্ব সমাসের বিপরীত। তার মানে কি? তার মানে হচ্ছে দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রধান। বহুব্রীহিতে তাহলে কি হবে? কোন পদের অর্থ প্রধান নয়, অন্য পদ প্রধান। তাহলে কি? অন্য পদ বোঝাচ্ছে, অন্য পদ প্রধান। অন্য পদের প্রাধান্যের উপর ভিত্তি করে এই বহুব্রীহি সমাসটি করেছে। এটি পূর্বপদ এবং পরপদ কোনটির অর্থ প্রধান নয়। যেমন আমি একটা উদাহরণ দিই তোমাদের, লাল পেড়ে, লাল পেড়ে এটি একটি সমাস, এটি একটি সমাস। পূর্বপদ হচ্ছে লাল, পরপদ হচ্ছে পেড়ে। এটার ব্যাস বাক্য কি? লাল পাড় যা, এটা হচ্ছে ব্যাস বাক্য। এখন দেখো, লাল পাড়, পূর্বপদ লাল, পরপদ পাড়। লাল পেড়ে বললে কি আমরা লাল বুঝবো অথবা পাড় বুঝবো? না, আমরা বুঝবো অন্য একটি বিষয়বস্তু যার পাড় লাল, অন্য একটা কিছু। সেটা মায়ের শাড়ি, তোমার মায়ের শাড়ি যার পাড় লাল। একটি শাড়িকে বোঝাচ্ছে, লালকেও বোঝাচ্ছে না, পাড়কেও বোঝাচ্ছে না। কি বোঝাচ্ছে? একটি শাড়িকে, অন্য পদ প্রধান, যার পাড় লাল। তাহলে দেখো কি হলো? অথবা নীলকণ্ঠী, নীলকণ্ঠী যদি বলি, যার কণ্ঠের রং নীল, ময়ূরকে নীলকণ্ঠী বলা হয়। অন্য একটি প্রাণী বা বস্তু যার যার কণ্ঠটা নীল। যেমন 80-20 যদি বলি, 80 হচ্ছে দাঁত, 20 হচ্ছে বিষ, যার দাঁতে বিষ আছে। 80-20 বললে আমরা দাঁতকেও বুঝি না, 80-20কেও বুঝি না। আমরা কি বুঝি? আমরা বুঝি সাপ। তাহলে কিভাবে দেখো অন্য পদের অর্থ প্রধান হয়ে যায়। তো এই পর্যন্ত আমি আশা করছি শিক্ষার্থী তোমাদের বুঝতে কষ্ট হয়নি। তবুও তোমাদের সুবিধার জন্য আরেকবার আমরা বোর্ডের দিকে তাকাই। সমাস, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, সংক্ষেপ। এক পদে পরিণত হওয়া, পাশাপাশি অবস্থিত, সম্পর্কযুক্ত একাধিক পদে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। আমরা এখানে উদাহরণে দেখেছি, এই উদাহরণটি তোমাদের এই নতুন বইতে সংযোজিত হয়েছে। পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক পরীক্ষা সময় সংক্রান্ত সূচি স্কুল ও কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আমরা এখানে 3টি সমাস করেছি। একটা হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রক, সময়সূচি, স্কুল, কলেজ, সংক্ষিপ্ত করেছি। দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ কত রকম? 4 রকম। দ্বন্দ্ব, তার আগে একটু বুঝাই তোমাদের। এই যেমন সমাস সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে সমাস। সংক্ষিপ্ত রূপটাকে অথবা সমাসকে যখন আমরা বিশ্লেষণ করব, আমরা কি পাবো? আমরা ব্যাস বাক্য পাবো। ব্যাস বাক্যের আরেক নাম হচ্ছে বিগ্রহ বাক্য। আর যে যে পদগুলো সমাসে আবদ্ধ হবে সেগুলোকে বলে সমসমান পদ। এখানে দেখো 2টা পদ আছে, পরীক্ষা এবং নিয়ন্ত্রক। এই 2টি পদে সমাসে আবদ্ধ হয়েছে।
এই পদগুলোকে বলে সমস্যামান পদ। এটি একটি সমস্যামান পদ, এটি একটি সমস্যামান পদ। তারপর আমরা পাচ্ছি দুটি পদ সমাসের দুটি অংশ, একটি হচ্ছে পূর্বপদ, একটি হচ্ছে পরপদ। এরপর আমি আসি প্রকারভেদ, দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি। আর সেটি কিসের উপর ভিত্তি করে করা হয়েছে? অর্থ প্রাধান্যের উপরে ভিত্তি করে করা হয়েছে। দ্বন্দ্ব সমাসে পূর্ব এবং পরপদ দুটিরই অর্থ প্রধান। আমরা দেখিয়েছি বাবা মা, আয় ব্যয়, ছোট বড়, জমা খরচ, লাভ লোকসান, এগুলি দুটার ধন দৌলত, টাকা পয়সা দুটিরই অর্থ সমানভাবে প্রাধান্য। কর্মধারা হচ্ছে পরপদ প্রধান। যেমন সিংহাসন বললে আমরা আসনকে বুঝি। এই সিংহ চিহ্নিত যে আসন, এটি হচ্ছে ব্যাস বাক্য। আর সিংহ এবং আসন মিলে সিংহাসন হয়েছে, এই জন্য সিংহ এবং আসন এই দুটি হচ্ছে সমসমাস পদ। তারপর আসে তৎপুরুষ। তৎপুরুষ হচ্ছে পরপদ প্রধান এবং তৎপুরুষ সমাস কিভাবে হয়? পূর্বপদ থেকে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে তৎপুরুষ। গাছে পাকা, এখানে বিভক্তিটা লোপ করে আমরা গাছ পাকা পেয়েছি। সর্বশেষ বহুব্রীহি। বহুব্রীহি হচ্ছে কোনো পদেরই অর্থ প্রাধান্য নয়, অন্য পদ প্রধান। লাল করে, লাল পাড় যা, আমরা লাল পাড় দুটিকে বুঝাচ্ছি না, আমরা বুঝাচ্ছি একটা শাড়ি যার পাড় লাল। তো আজকের পাঠ এ পর্যন্ত। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যতগুলো ক্লাস নেব আমি আশা করছি তোমরা প্রতিটি ক্লাস অনুসরণ করবে। একটিও যদি বাদ দাও তাহলে পরবর্তী ক্লাস কিন্তু মোটেই বুঝবে না। এটি হচ্ছে ব্যাকরণের নিয়ম। তোমার পূর্বজ্ঞান না থাকলে তুমি সামনের দিকে এগোতে পারবে না। তোমার পূর্বজ্ঞানের খুব বেশি জরুরি। তো এই পূর্বজ্ঞান বলতে আমি শুধু সমাসের ক্ষেত্রে আমি বলছি না, এই পূর্বজ্ঞানটা গোটা ব্যাকরণের ক্ষেত্রে প্রযোজ্য। তুমি যদি বর্ণনা ধ্বনি না বুঝো বর্ণ বুঝবে না, বর্ণ না বুঝলে পদ বুঝবে না, শব্দ বুঝবে না, পদ বুঝবে না, বাক্য বুঝবে না। এই জন্য ব্যাকরণের বেসিক নলেজটা খুব বেশি জরুরি প্রতিটা অধ্যায়ের ক্ষেত্রে। তো ব্যাকরণের ক্লাসগুলি অতি মনোযোগের সাথে তোমরা ফলো করবে, এই আশাবাদ রেখে আমার ক্লাসে আমি আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।